হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা ক্লাস 9-এর চতুর্ভুজের ক্ষেত্রফল চ্যাপ্টারটা সম্পর্কে আলোচনা করব। তো দেখো, চতুর্ভুজ জিনিসটা আমরা অনেক আগেই দেখে এসেছি। চতুর্ভুজ জিনিসটা অনেক নিচু ক্লাসেই জানি একটা, যে চতুর্ভুজ কাকে বলে, যে চারটা বাহু দ্বারা সীমাবদ্ধ যে কোনো একটা সমতলী ক্ষেত্র, তাকে বলা হয় আমাদের চতুর্ভুজ। এখানে দেখো, এখানে চারটা বাহু রয়েছে, তাহলে এটা একটা কি হবে? এটা একটা চতুর্ভুজ হবে। তো আমরা এখানে চারটা বাহু দ্বারা যে কোনো সমতলী ক্ষেত্র চতুর্ভুজ হলেও আমরা যে কোনো চতুর্ভুজের ক্ষেত্রফল আমরা এখানে বের করতে পারবো না। যদি আমরা আরবিটারিভাবে এরকম করে কোনো একটা আঁকি যার কোনো নির্দিষ্ট জ্যামিতিক শেপ নেই, তাহলে আমরা সেটার ক্ষেত্রফল বের করতে পারবো না। তো আমরা কয়েকটা নির্দিষ্ট শেপের জ্যামিতিক আকারযুক্ত চতুর্ভুজের ক্ষেত্রফল এখানে বের করে জানবো। সেটা হচ্ছে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র এবং পরবর্তী অধ্যায়ে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা দেখব এবং সামান্তরিকের ক্ষেত্রফল বের করে দেখব। তো আমাদের এই চ্যাপ্টারটাতে, অর্থাৎ তোমাদের টেক্সট বুকের 15.1 এই অধ্যায়ে আজকে আমরা কেবলমাত্র আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র এই দুটোর পরিসীমা এবং ক্ষেত্রফল বের করাটাই আমরা জানব। তাহলে চলো, আমি আজকে তোমাদের দেখাচ্ছি কি করে চতুর্ভুজ অর্থাৎ আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের পরিসীমা ও ক্ষেত্রফল বের করতে হয়। এটা তোমাদের ক্লাস 9-এর বইয়ের পেজ নম্বর হচ্ছে 220। তাহলে প্রথমত আসি আয়তক্ষেত্রের ব্যাপারে। এটা একটা আমি এঁকেছি আয়তক্ষেত্র। তাহলে এর কি কি রয়েছে আয়তক্ষেত্র কি কম বেশি সেটা আমরা আগে প্রথম থেকেই জানি, যে আয়তক্ষেত্রের উপরে যে দুটো বড় বাহু, এইগুলোকে বলা হয় দৈর্ঘ্য, আর দু সাইডে দুটো বাহুকে বলা হয় প্রস্থ। তাহলে আয়তক্ষেত্রের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কি, এর উপরের দুটো অর্থাৎ দৈর্ঘ্য দুটো সমান আর প্রস্থ দুটো সমান, এবং এই যে কোণগুলো, এই কোণগুলো পরস্পর হচ্ছে 90 ডিগ্রি। এটা হচ্ছে আয়তক্ষেত্রের বৈশিষ্ট্য। এবার যদি আসি আমি বর্গক্ষেত্রের ব্যাপারে, তাহলে সেটা কেমন দেখতে হয়? বর্গক্ষেত্র দেখতে হয় কিছুটা এমন টাইপের, অর্থাৎ বর্গক্ষেত্রের চারদিকে চারটা বাহু হচ্ছে পরস্পর সমান, আর এর কোণগুলো হচ্ছে কি কেমন? এর কোণগুলো হচ্ছে পরস্পর সমান। অর্থাৎ বর্গক্ষেত্রের ক্ষেত্রে কোনো দৈর্ঘ্য বা প্রস্থ নেই, এর ক্ষেত্রে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবকটাই হচ্ছে সমান। তাই বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুকে আমরা বাহু বলেও চিহ্নিত করতে পারি। এখন আসি আয়তক্ষেত্রের ব্যাপারে। আগে আসি আয়তক্ষেত্রের পরিসীমা কি আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি। তাহলে আয়তক্ষেত্রে দেখো, দুটো দৈর্ঘ্য রয়েছে, কারণ এইদিকে একটা দৈর্ঘ্য, আর এইদিকে একটা প্রস্থ, আর এইদিকে একটা প্রস্থ। আয়তক্ষেত্রে এই চারটা বাহুর মধ্যে হচ্ছে দৈর্ঘ্য আর হচ্ছে প্রস্থ। তাই আয়তক্ষেত্রে যদি আমাদের পরিসীমা বের করতে হয়, তাহলে তার সূত্র কি হবে? যে আয়তক্ষেত্রের পরিসীমা সমান এই চারটা বাহুর যোগফল। এখন দেখো, আয়তক্ষেত্রের চারটা বাহু কি কি? দৈর্ঘ্য, দৈর্ঘ্য আর প্রস্থ। তাই চারটা বাহুকে যদি তুমি যোগ করে দাও, তাহলে দেখবে এরকমভাবে কিছুটা পাবে। চারটা বাহুকে যোগ করে দিলে তুমি এখানে পাবে দুটো দৈর্ঘ্য প্লাস দুটো প্রস্থ। তাহলে দুটো দৈর্ঘ্য আর দুটো প্রস্থকে একটা দুই কমন নিয়ে নিই, তাহলে এখানে কত পড়ে থাকবে? এইখানে পড়ে থাকবে দৈর্ঘ্য প্লাস এইখানে পড়ে থাকবে প্রস্থ। এবারে এই দৈর্ঘ্য প্রস্থ ভ্যালু বসিয়ে দিলে তুমি এর এককটা পাবে। সুতরাং আয়তক্ষেত্রের যে পরিসীমা, তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র কত হবে? 2 ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। আর এর এককটা কত হবে? যেহেতু পরিসীমা একটা দৈর্ঘ্যকে বোঝাচ্ছে, তাই এর একক সবসময় কত হবে? মিটার বা সেন্টিমিটার বা আদার্স কিছু যে কোনো দৈর্ঘ্যের এককই হবে। এরপর আমরা আসি, দেখো এটা গেল আমাদের পরিসীমা সূত্র। এরপর যদি আমাদের বের করতে বলে যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, তখন আমরা কি করে করব? যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বলতে কি বোঝায়? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বলতে বোঝায় আয়তকার এই যে শেপটা আমি এঁকেছিলাম, তার মধ্যবর্তী অংশে যতটা আমি এই এখন দাগ দিলাম বা লাইন দিয়ে, ইয়েলো কালারের লাইন দিয়ে আমি দাগ টানলাম, এই পুরো জায়গাটায় কতটা পরিমাণ জায়গা আছে সেটা বোঝাতেই আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দরকার।
সুতরাং একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বলতে আয়তক্ষেত্রটা কতটা জায়গা জুড়ে আছে সেটাকেই বোঝায়। এখন একটা আয়তক্ষেত্রের যদি ক্ষেত্রফল বের করতে বলে তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। এটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র। এটা গেল আমাদের প্রথমত কাজ। দ্বিতীয়ত আমরা দেখব যে আয়তক্ষেত্রের সম্পর্কে আর একটু ডিটেলসে। দেখো এই ফিগারটা দেখে তোমাদের একটুখানি মনে হবে যে আয়তক্ষেত্রের ভিতরে মনে হয় যেন আর একটা আয়তক্ষেত্র। তো এই টাইপের ম্যাথসগুলো কেমন দেখতে কিছুটা, যে আমাদের একটা জমি, এই পুরোটা যে বাইরের যে একটা নাম দিয়ে দিচ্ছি আমি এ বি সি ডি, এইখানে একটা আয়তক্ষেত্র রয়েছে, আর ভিতর দিকে একটা আয়তক্ষেত্র রয়েছে যার আমি নাম দিলাম পি কিউ আর এস। এখন এ বি সি ডি ছিল হচ্ছে প্রাথমিক একটা জমি, যেই জমিটার মধ্যে যে পোর্শনটা আমি এখন গ্রিন কালার করছি এই পোর্শনটা হচ্ছে আমাদের ওই জমিটার মধ্যে পার্ক, আর যেটুকু পোর্শন বাইরে বাকি রয়েছে অর্থাৎ যেটুকু পোর্শন আমি এখন অরেঞ্জ কালার দিয়ে আন্ডারলাইন করছি এই পোর্শনটা হচ্ছে পার্কটাকে ঘিরে একটা রাস্তা। অর্থাৎ একটা আয়তকার জমি ছিল, সে আয়তকার জমিটাকে ঘিরে একটা ইকুয়াল চওড়া, মানে এই সাইডে আর এই সাইডে সমান চওড়া একটা রাস্তা করে দেওয়া হয়েছে, আর রাস্তা বাদে বাদবাকি অংশে পার্ক রয়েছে। তো এমন যদি হয় তাহলে তোমাদের বের করতে হবে এই মাঝখানে যতটা অংশে অর্থাৎ যে পরিমাণ অংশে আমাদের গ্রিন কালার রয়েছে এই পরিমাণ অংশের ক্ষেত্রফল কত হবে, অথবা কতটা অংশ, মানে এই যে অংশটা আমি অরেঞ্জ কালার দিয়ে আন্ডারলাইন করেছি এই অংশটা যদি একটা রাস্তা হয় তাহলে এই রাস্তাটার ক্ষেত্রফল কত হবে। সুতরাং এক্ষেত্রে আমরা দেখতে পাবো কি একটা আয়তকার বা একটা আয়তক্ষেত্রের মধ্যে আর একটা আয়তক্ষেত্র ড্র করা হয়েছে, যেখানে দুটো আয়তক্ষেত্রের মধ্যে যে গ্যাপটা এই গ্যাপটা যেন ইকুয়াল হয়। এটাকে আয়তক্ষেত্রের অঙ্কতে দেখবে সমান চওড়া রাস্তা বা সমান চওড়া পথ এরকম টাইপের কিছু একটা বলা হয়েছে। তো এখানে কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে আমরা এই সমান চওড়া রাস্তার ক্ষেত্রফল বের করব, কিংবা রাস্তা বাদ দিয়ে এই যে গ্রিন কালারের অংশটা এই অংশের ক্ষেত্রফল বের করব। এগুলো আমরা ধীরে ধীরে জানব। তো এইগুলো করার জন্য আমরা দেখো পরবর্তীকালে যখন অঙ্কগুলো করব তখন তোমাদের আমি আরও ডিটেলসে দেখাবো। তাহলে এটা গেল আয়তক্ষেত্রের আর একটা পার্ট। তো এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে যদি আমাদের কোথাও বের করতে বলে যে এরকম একটা সিচুয়েশান দেওয়া আছে তাহলে সেটা বের করার জন্য তার কোনো ফর্মুলা আছে কিনা। দেখো একটা ফর্মুলা রয়েছে, সেটা হচ্ছে কি, যদি আমাকে কখনো বের করতে বলে যে এই যে অরেঞ্জ কালারের যে অংশটা আমি রাস্তা বলে লিখেছি বা রাস্তা বলে আন্ডারলাইন করে দিয়েছি ওই পোর্শনটার ক্ষেত্রফল কত হবে। অর্থাৎ এইখানে যদি আমাকে চায় যে রাস্তার ক্ষেত্রফল কত, তাহলে আমরা এখানে কি লিখতে পারবো যে রাস্তার ক্ষেত্রফল সমান বাইরের যে বড় বর্গক্ষেত্র দ্যাট ইজ এবিসিডি তার ক্ষেত্রফল মাইনাস ভিতরে যে গ্রিন কালার অংশ আছে তার ক্ষেত্রফল। এখন দেখো এটা হচ্ছে ঠিক কোনো একটা পিকচারের উপরে ফ্রেম লাগানোর মতো বা চারদিকে মার্জিন দেওয়ার মতো কিছুটা। তাহলে আমাকে শুধুমাত্র এই অরেঞ্জ কালারের অংশটা পেতে হবে, আর এই অরেঞ্জ কালারের অংশটা মানে যেটা রাস্তা এইটা পাওয়ার জন্য আমাকে কি করতে হবে, এবিসিডি থেকে বাদ দিতে হবে কত, পিকিউআরএস। এখানে এবিসিডি বলতে এবিসিডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মাইনাস পিকিউআরএস আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। দেখো এই দুটো পোর্শন যদি আমাকে বাদ দিয়ে দেওয়া হয় তাহলে শুধুমাত্র কোন পোর্শনটা পড়ে থাকবে, তাহলে শুধুমাত্র এই অরেঞ্জ কালারের পোর্শনটা এরকমভাবে পড়ে থাকবে, একটা ফ্রেমের মতো অংশ হয়ে পড়ে থাকবে এইটুকু অংশটা, ঠিক আছে। আর ওইটুকু অংশটা আমাদের রাস্তা, তাই ওইটুকু অংশকে বলা হবে আমাদের রাস্তার ক্ষেত্রফল। তাহলে কোনো অঙ্ক যদি এইভাবে থাকে অর্থাৎ কোনো বাগানের ভেতরে চারিদিকে রাস্তা আছে বা বাগানের বাইরে চারিদিকে রাস্তা আছে এরকম যদি থাকে তাহলে তোমরা ছবি এঁকে এরকম করে এবিসিডি পিকিউআরএস নাম দিয়ে রাস্তার ক্ষেত্রফলটা কী করে বের করবে, মানে এখানে এবিসিডি বলতে সবচেয়ে বাইরের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মাইনাস সবচেয়ে ভিতরের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। দুটো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বাদ দিলে তাদের মাঝখানে যে পোর্শনটা ওই পোর্শনটা ক্ষেত্রফল তুমি পাবে। এরপরে আমরা দেখব যে এটা তো আয়তক্ষেত্র গেল, যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের কিছু প্রপার্টি আছে। দেখো
বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা তুমি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল থেকেই বের করতে পারবে, কারণ বর্গক্ষেত্রের ক্ষেত্রে কোনো দৈর্ঘ্য প্রস্থ নেই। তাই বর্গক্ষেত্রের ক্ষেত্রে সবকটাই যেহেতু বাহু, আমি প্রত্যেকটা বাহুকে আমি এ ধরে নিলাম, অর্থাৎ বর্গক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য সমানও হবে এ এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রে প্রস্থ সমানও হবে এ। তাহলে একটা বর্গক্ষেত্রের পরিসীমা কত হবে? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, অর্থাৎ এ প্লাস এ। তার মানে কত হবে? 2 ইন্টু 2a সমান হচ্ছে 4a। তাহলে একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? 4a একক। সরি, একটা বর্গক্ষেত্রের পরিসীমা কত হবে? একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রে তার পরিসীমা হবে 4a একক। এখন যদি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে দেয়, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলতে এই বর্গাকার অংশের ভিতরের দিকে কতটা জায়গা রয়েছে, সুতরাং এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, মানে এক্ষেত্রে a ইন্টু এ সমান কত হবে? a স্কোয়ার, এত বর্গ একক। তাহলে এটা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র। এবারে আমি আয়তাকার বাগানের মধ্যে যেমন রাস্তা এঁকে তোমাদের একটু আগে দেখালাম, অর্থাৎ এই পিকচারটাতে এরা আয়তাকার মাঠের জন্য যেমন রাস্তার ক্ষেত্রফল বের করে যায়, ঠিক তেমনি একই রকমভাবে বর্গাকার মাঠের জন্য তোমার রাস্তার ক্ষেত্রফল বের করতে পারবে সেম সূত্রে বসিয়ে। এক্ষেত্রে দুটো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে তোমাদের মাইনাস করতে হবে। তো এইটা দেখো, আমি ধীরে ধীরে অঙ্কের সাহায্যে বোঝালে তোমাদের ব্যাপারটা আরেকটু ক্লিয়ার হবে। তো তোমাদের আমি এবার একটা অঙ্কের সাহায্যে করে দেখাচ্ছি, দেখো। তো দেখো, এটা আমাদের যারা হচ্ছে বাংলা মিডিয়ামে পড়ো, মানে মধ্যশিক্ষা যে বোর্ডের যে বই, সেই বইয়ের 220 নম্বর পেজে যে কোষে দেখি 15.1 আছে, তার অঙ্কগুলো আমি তোমাদের দেখাচ্ছি। যেমন প্রথমে আমি তোমাদের 3-এর দাগটা দেখাবো। এই 3-এর দাগের থেকে এক এক করে বাকি সমস্ত ম্যাথসও আমি তোমাদের দেখাবো। দেখো, 3-এর দাগের ম্যাথসটা তোমাদের কি দেওয়া আছে? বিরাটি মহাজাতি সংঘের আয়তকার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 4:3। অর্থাৎ একটা আয়তকার মাঠে দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত দেওয়া আছে 4:3। মাঠটির দৈর্ঘ্য ও প্রস্থ একবার হেঁটে এলে 336 মিটার পথ অতিক্রম করা যায়। মাঠের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তো তোমাদের একটা কথা আমি বারবার বলবো, যারা ভিডিওটা দেখছো, যে কোনো অঙ্ক করার আগে অঙ্কটা ভালো করে একবারের জায়গায় দুবার, দরকার হলে 3বার পর্যন্ত পড়বে। পড়ে অঙ্কটার ধারণা ক্লিয়ার করবে যে অঙ্কটা কোন চ্যাপ্টারের বা কিসের অঙ্ক দেওয়া আছে। যেমন এইটা বারবার পড়ে তুমি এটুকুই বুঝলে যে এটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বা পরিসীমা সংক্রান্ত যে কোনো একটা অঙ্ক। তার মানে তোমার এক্ষেত্রে ক্লিয়ার হয়ে গেল যে এখানে আয়তক্ষেত্রের পরিসীমা এবং ক্ষেত্রফল ওই দুটোর যে কোনো একটা ফর্মুলা কাজে লাগবে। তো আমাদের অলরেডি ক্ষেত্রফল বের করতে দিয়ে চাইছে, মানে ক্ষেত্রফল বের করতে হবে তোমাকে, তার মানে কিছু তো একটা দেওয়া আছে। এবারে দেখো, এই যে তোমাদের এখানে দেওয়া আছে, সে হেঁটে এলে তার 336 মিটার পথ অতিক্রম করতে হয়। এই কথাটার মানে হচ্ছে যে একটা আয়তকার যদি জমি হয়, তার চারদিকে হেঁটে আসা মানে তার পরিসীমা কভার করা। অর্থাৎ একটা আয়তকার জমি চারপাশ হেঁটে আসা মানে সে আয়তকার জমির পরিসীমা বরাবর হেঁটে এলো, ওটাকে বোঝাবে। তার মানে এই 336টা হচ্ছে আয়তকার জমির পরিসীমা। আর দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 4:3 দেওয়া আছে, মানে আমরা দৈর্ঘ্যকে যদি 4x ধরতে পারি, তাহলে প্রস্থকে কত লিখতে পারবো? 3x। এবার যেহেতু এখানে এককটা মিটার আছে, তাই দৈর্ঘ্যকে 4x মিটার আর প্রস্থকে 3x মিটার ধরে নিব। তাহলে দৈর্ঘ্যর প্রস্থ যদি 4x এবং 3x হয়, তাহলে আমরা সেখান থেকে পরিসীমা বের করতে পারবো এবং পরিসীমাটাকে এই 336-এর সঙ্গে সমান করতে পারবো। তো দেখো, আমি কথা না বাড়িয়ে তোমার ম্যাথসটা তোমাদের আমি করে দেখাই। তো ম্যাথসটা আমার আর দেখার দরকার নেই, তাই ম্যাথসটাকে আমি একটু সরিয়ে দিচ্ছি, দিয়ে অন্য পেজে করছি আমি। তো এক্ষেত্রে কি কি দেওয়া আছে আনসারে? দেওয়া আছে তোমাদের যে দৈর্ঘ্য ইস্টু প্রস্থ সমান তোমাদের দেওয়া আছে 4:3। তাহলে আমরা এখানে কি লিখব? আমরা এখানে লিখবো যে ধরি দৈর্ঘ্য সমান 4x মিটার এবং প্রস্থ সমান 3x মিটার। সুতরাং পরিসীমা আমাদের কত হবে? যে অতএব পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, অর্থাৎ
2 ইন্টু 4x প্লাস 3x, এটা তোমাদের আমি আগেই আলোচনা করে দিয়েছি। তার মানে এটা কত আসবে তোমাদের, এটা এখানে আসবে তোমাদের 14x মিটার বা 14x মিটার। এরপরে দেখো এইটা যদি আমাদের পরিসীমা হয়, কিন্তু আমাদের বই থেকে যে প্রদত্ত পরিসীমাটা দেওয়া রয়েছে সেটা কত, 336 মিটার। তাহলে আমরা কি লিখব, যে অতএব শর্তানুসারে (14x = 336) বা x = 336/14। এবারে তোমরা এই 336কে 14 দিয়ে ভাগ করতে পারো বা কাটাকুটি করতে পারো। এইটা যদি করো তাহলে ভ্যালুটা আসবে 24। এটা তোমরা নিজেরা করে দেখবে, আমি আর করছি না, যাতে ভিডিওটা লেন্দি হবে বা আমাকে এখানে করে দেখাতে ডিজিটালি খুব অসুবিধা হবে, তার জন্য তোমরা এটা কাটাকুটি করে দেখবে, এটা 24 আসবে। এবার আমি তোমাদের ভিডিওটা একটু ফুল স্ক্রিন করে দেখিয়ে দিচ্ছি। তাহলে এইটা আমার হচ্ছে ফার্স্ট পেজ হলো, যে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দেওয়া ছিল 4:3, সেখান থেকে দৈর্ঘ্য 4x প্রস্থ 3x লিখেছি, সেখান থেকে পরিসীমা বের করেছি 14x মিটার। শর্তানুসারে গিয়ে 14xটা কার সঙ্গে সমান হবে, 336-এর সঙ্গে সমান হবে। এখান থেকে আমি x এর ভ্যালু কত পেলাম, 24। এরপরে যদি x আমরা পেয়ে যাই, তাহলে আমরা এখান থেকে কী কী পাবো, দৈর্ঘ্য আর প্রস্থ পাবো। তাই আমি দৈর্ঘ্য প্রস্থটা পাশেই তোমাদের বের করে দেখাচ্ছি, দেখো। তাহলে এখান থেকে অতএব কি লিখতে পারবো, অতএব দৈর্ঘ্য সেটা সমান হচ্ছে 4 × 24 সমান হচ্ছে তোমাদের 96 মিটার, আর প্রস্থ সেটা সমান কত হবে, 3 × 24 সমান কত হবে, 72 মিটার। এবার তোমরা এটা চাইলে বের করতে পারো কিংবা নাও বের করতে পারো। কেন বের করতে পারো না বের করতে পারো সেটা পরে পেজে দেখো। এবার আমরা এক্স এর ভ্যালুতে পেয়ে গেছি, কিন্তু আমাদের দরকার হচ্ছে ক্ষেত্রফল। তো মাঠের ক্ষেত্রফলের ফর্মুলা এবার আমি কি লিখব, যে মাঠের ক্ষেত্রফল এটা সমান হচ্ছে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। এবার দেখো এখানে ব্যাপারটা হলো, দৈর্ঘ্য আর প্রস্থের ভ্যালু তুমি দুরকমভাবে বসাতে পারবে। তুমি যদি x দিয়ে ভ্যালুটা বসাও তাহলে ব্যাপারটা আসবে 4x × 3x, সেটা করলে আসবে 12x²। এবারে তুমি এখানে 12 × x² দিয়ে কত বসাতে পারবে, x² দিয়ে বসাতে পারবে 24 তার হোল স্কোয়ার। এবারে এইটা গুণ করলে কত আসবে, 12 × 576, এইটা গুণ করলে পাবে তুমি 6912 মিটার স্কোয়ার। তুমি এটা এইভাবে করতে পারবে ক্ষেত্রফলটা। আদারওয়াইজ যদি তুমি অন্যভাবে করতে চাও, কারণ তুমি অলরেডি ক্ষেত্রফলের জন্য দৈর্ঘ্য আর প্রস্থ আগের পেজে বের করে নিয়েছো, সেই মানটা যদি বসাও তাহলে এখানে কত লিখতে পারবে, 96 × 72। এইটাও যদি মাল্টিপ্লাই করো তাহলেও দেখবে এই ভ্যালুটাই আসবে। এবার তোমাদের চয়েস, তোমরা এইটাও বের করতে পারো বা এভাবেও বের করতে পারো। তাহলে এটা হয়ে গেল আমাদের 3 নম্বর দাগের অঙ্ক। কত পেজে, পেজ নম্বর 220-র 3 নম্বরের অঙ্ক। তোমরা অঙ্কটা দেখে বোঝার চেষ্টা করো, লাগলে আমার ভিডিও দেখে বা পজ করে তোমরা এটাকে তুলে নিতে পারো। এবার দেখো, এবার আমরা একটা অঙ্ক দেখব, ওই রাস্তার ক্ষেত্রফল বের করার নিয়মের একটা অঙ্ক দেখো। সেটা দেখো 7 দাগের অঙ্ক। এটাও তোমাদের ওই বাংলা মিডিয়ামের অর্থাৎ মধ্যশিক্ষা বোর্ডের 220 পেজের 15.1 এই অধ্যায়ের 7 নম্বর দাগের অঙ্ক। তো যারা এমনি দেখছো তারাও দেখতে পারো, সব কটা অঙ্কই তোমাদের জেনে রাখা খুব দরকার। অঙ্কটাতে কি আছে দেখো, দেওয়া আছে রেহানদের আয়তকার বাগানের দৈর্ঘ্য 14 মিটার এবং প্রস্থ 12 মিটার। বাগানের ভিতরের চারিদিকে সমান চওড়া একটি রাস্তা তৈরি করতে প্রতি বর্গমিটারে 20 টাকা হিসাবে মোট 1380 টাকা খরচ হলে রাস্তাটি কত চওড়া হিসাব করে লিখি। তাহলে এখানে ব্যাপারটা কেমন হবে আর ফিগারটা কেমন হবে সেটা আমি তোমাদের পরের পেজে দেখাচ্ছি। এইটা হচ্ছে একটা বাগান, যার দৈর্ঘ্য 14 মিটার এবং প্রস্থ 12 মিটার। বাগানের ভিতরে চারিদিকে সমান চওড়া একটি রাস্তা রয়েছে। সুতরাং আমাকে আর একটা ছবি এইখানে তৈরি করে নিতে হবে। আমি যতটা পেরেছি সমান করে আঁকার চেষ্টা করেছি। তো এইখানে যদি আমি একটু ক্লিয়ার করে দিই, পুরোটা যদিও বাগান, তার মধ্যে এই পোরশনটা কিন্তু আমাদের রাস্তা।
যে পোর্শনটা আমি কালার করে দিলাম ওই পোর্শনটা হচ্ছে আমাদের রাস্তা, এই রাস্তার ক্ষেত্রফলটাই আমাদের বার করতে হবে। এবার দেখো হিসাব অনুযায়ী আমি পুরোটাকে নাম দিয়ে দিচ্ছি। দেখো একটা এটাকে নাম দিয়ে দিচ্ছি ABCD, ABCD, আর ভিতরে যেটা ছিল তাকে একটা নাম দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে PQRS। তো এরপরে বাদ বাকিটা আমি তোমাদের একটুখানি আগে দেখিয়ে এসেছি যে সূত্রটা বলার সময়। তো সেইখানে যেটা বলা হয়নি সেটা কি রাস্তাটা কত চওড়া, আমি ধরে নিচ্ছি যে রাস্তাটা সাপোজ এখানে x মিটার চওড়া রাস্তাটা, তাহলে রাস্তাটা যদি এখানে x মিটার চওড়া হয় তাহলে এদিকেও x মিটার চওড়া হবে, কারণ রাস্তাটা সব জায়গায় সমান চওড়া। এবার দেখো এই যে দৈর্ঘ্যটা CD যে দৈর্ঘ্যটা ধরি, তাহলে এখান থেকে এই পুরোটা হচ্ছে বাগানের প্রকৃত দৈর্ঘ্য, কিন্তু রাস্তা থাকার দরুন বাগানের দৈর্ঘ্য কিছুটা কমে গেছে। তখন বাগানের দৈর্ঘ্য দেখো এইখানে এইটুকু বাদ চলে গেছে আর এই দিকের এইটুকু বাদ চলে গেছে, দিয়ে বাগানের দৈর্ঘ্য এখন কতটা হয়েছে, ভিতরের যে RS পরিমাণ এখন এইটা বাগানের নতুন দৈর্ঘ্য হয়েছে। এখন এই বাগানের যে নতুন দৈর্ঘ্য এটা তুমি পাবে কি করে, আগে যেটা 14 ছিল 14 থেকে এই দিকেও একটা x বাদ গেছে, এই দিকেও একটা x বাদ গেছে, অর্থাৎ 14 থেকে 2x বাদ গেছে। 14 থেকে 2x বাদ যাওয়ার দরুন এই ভিতরের আমাদের দৈর্ঘ্যটা এসছে। একই রকমভাবে ভিতরে যে প্রস্থ যেটা আমাদের ছবিতে যেটা হচ্ছে RQ বা SP, এইটার মান কত হবে, আগের প্রস্থ থেকে 2x বাদ যাবে, কোন দিকে, নিচের দিকে একটা x উপরের দিকে একটা x, এইটা বাদ দিলে তুমি ভিতরের প্রস্থটা পাবে। এবার যেটা বলেছি বাইরের বাগান অর্থাৎ ABCDর ক্ষেত্রফল মাইনাস ভিতরের বাগান অর্থাৎ PQRS এর ক্ষেত্রফল, এই দুটো বিয়োগ করে দিলে সেটা কার সঙ্গে সমান হবে, রাস্তার ক্ষেত্রফলের সঙ্গে সমান হবে। আর এই সমান করলে এইখান থেকে তুমি রাস্তাটা কত চওড়া, মানে আমি যে এখানে x ধরেছি এইটার ভ্যালু তুমি পাবে। তো সেটা আমি সলভ করছি। দেখো এবারে তাহলে আমি এখানে লিখব যে ধরি রাস্তাটি x মিটার চওড়া, ধরি রাস্তা চওড়া x মিটার। এবার আমরা কি বের করব, যে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল সমান ABCDর ক্ষেত্রফল। আমি ডাইরেক্ট একবারে ABCDটাই লিখলাম আর ক্ষেত্রফল কথাটা লিখলাম না। তাহলে সেটা কত হবে, 14 × 12 সমান 168 মিটার স্কোয়ার। এই পার্টটাকে আমি রাখলাম। এরপর আমরা লিখব যে রাস্তা বাদে দৈর্ঘ্য, কার দৈর্ঘ্য, বাগানের দৈর্ঘ্য, তাই এটা আমি আর বাগান কথাটা বারবার লিখছি না। রাস্তা বাদে দৈর্ঘ্য আমরা কত পাবো, 14 - 2x। কেন 14 - 2x হলো সেটা তোমাদের আমি আগেই ছবিতে দেখিয়ে দিয়েছি, কারণ উপরের বড় দৈর্ঘ্য থেকে উপরের বড় দৈর্ঘ্যটা হচ্ছে এখানে CD, উপরে বড় দৈর্ঘ্যের ক্ষেত্রে হচ্ছে CD অর্থাৎ এই পুরোটা, আর নিচের ছোট দৈর্ঘ্য হচ্ছে এইটুকুটা অর্থাৎ RS। এখন RSটা পাওয়ার জন্য CD থেকে তুমি দুবার x মানে 2x তোমাকে বাদ দিতে হবে, তাহলে এত মিটার। আর রাস্তা বাদে যদি প্রস্থ হিসাব করি তাহলে সেই প্রস্থ কত দাঁড়াবে, 12 - 2x মিটার। এরপরে এগুলো যদি রাস্তা বাদে দৈর্ঘ্য এবং রাস্তা বাদে প্রস্থ হয় তাহলে আমরা এখান থেকে পরের লাইনে কি বের করব, যে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল, রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল, সেটা হচ্ছে তোমাদের এইটা 14 - 2x × 12 - 2x। তো এটাকে যদি আমি গুণ করে নিই তাহলে 14 দিয়ে গুণ করলে এটা দাঁড়াবে 168 মাইনাস 28x মাইনাস 24x প্লাস 4x স্কোয়ার। তাহলে এইটা আমরা কত পাবো, 168 মাইনাস 52x প্লাস 4x স্কোয়ার। তো এইটা এত মিটার স্কোয়ার বা এত বর্গ মিটার, এইটা দাঁড়াবে আমাদের
রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল। তাহলে এখন আমরা এখানে দুটো জিনিস পেলাম, এক রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল একটা, আর রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল একটা। অবশ্যই এই মানটা আমাদের সব থেকে বেশি। এবার এই মানটা থেকে অর্থাৎ 168 থেকে যদি এই মানটা আমরা বিয়োগ করে দিই, তাহলে আমাদের যেটা পড়ে থাকবে সেটাই হচ্ছে আমাদের রাস্তার ক্ষেত্রফল। এইটা আমি পরের পেজে তোমাদের করে দেখাচ্ছি। দেখো এখন রাস্তার ক্ষেত্রফল কি করে পাবো, যে 1 বর্গমিটার বা 1 মিটার স্কয়ার রাস্তার জন্য খরচ হয় 20 টাকা। এবার আমাদের মোট টাকা আছে কত, 1380। তাহলে এই টাকায় কত বর্গমিটার রাস্তা তৈরি করে যাবে, ডিভাইডেড বাই 20। সুতরাং এইটাকে ডিভাইড করলে যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটাই হচ্ছে আমাদের কার সঙ্গে সমান, রাস্তার ক্ষেত্রফলের সঙ্গে সমান। সুতরাং আমরা এখানে কি লিখতে পারবো, সুতরাং আমরা এখান থেকে লিখতে পারবো যে শর্তানুসারে (188 মাইনাস) আগের পেজে যেটা আমি বের করেছিলাম যে 188 মাইনাস 52x প্লাস 4x স্কোয়ার, এটা লিখবো। সরি, আমি 168কে 88 বলে দিলাম। 168 মাইনাস 52x প্লাস 4x স্কোয়ার সমান 1380 ডিভাইডেড বাই 20। বা আমি একটু স্ক্রিনটা মিনিমাইজ করে নিচ্ছি তোমাদের দেখার সুবিধার জন্য। এটাকে মাইনাস করলে কত হবে, 168 মাইনাস 168 প্লাস 52x মাইনাস 4x স্কোয়ার, এটা করলে আমাদের আসবে 69। এটা কাটবে। এবার সব কটাকে যদি আমি একদিকে নিয়ে আসি তাহলে কত পাবো, মাইনাস 4x স্কোয়ার প্লাস 52x মাইনাস 69, এটা সমান হচ্ছে 0। এবার সব কিছু থেকে মাইনাস কমন নিয়ে এলে আমরা কত পাবো, 4x স্কোয়ার মাইনাস 52x প্লাস 69 সমান হচ্ছে 0। এরপরে আমরা এখান থেকে কত পাবো, যে এটাকে আমাদের ব্রেক করতে হবে। এখন এটাকে ব্রেক করার জন্য আমরা কীভাবে মিডলটা ব্রেক করবো, প্রথমে 69 ইন্টু 4 মাল্টিপ্লাই করে নেব। তো 69 ইন্টু 4 মাল্টিপ্লাই করে আমরা কত পাবো, 276। এবার আমাদের 276কে ব্রেক করে কত হচ্ছে সেইটা আমি তোমাদের লিখে দেখাচ্ছি, দাঁড়াও। তাহলে এটা আমাদের ব্রেক করলে পাবো যে 4x স্কোয়ার মাইনাস 46x মাইনাস 6x প্লাস 69। তো আমি এটা খাতায় করে তারপরে তোমাদের এখানে দেখালাম, যাতে ভিডিওটা খুব লেন্দি না হয় বা এখানে বেশি অপরিষ্কার না হয়ে যায়। তো তোমরা এটা নিজেরাও ট্রাই করতে পারো, দেখবে সেমটাই আসবে অ্যান্সার। তো এখান থেকে আমি 2x কমন নিলে এখানে কত পাবো, 2x মাইনাস 23। এখান থেকে 3 কমন নিলে আমরা সেমটাই পাবো, 2x মাইনাস 23 সমান হচ্ছে 0। এবার এইটা থেকে আমরা কি লিখতে পারবো, যে 2x মাইনাস 23 হোল ইন্টু 2x মাইনাস 3 সমান হচ্ছে 0। তো এখানে আমরা দেখো দুটো মান পেয়েছি। তাহলে দুটো ফ্যাক্টর থেকে বা দুটো উৎপাদক থেকে দুটো মান পাবো। একবার যদি আমরা 2x মাইনাস 23কে 0 করি, তো এখান থেকে আমরা কি লিখতে পারবো, যে x সমান 23/2 সমান হচ্ছে 11.5। আর একবার হচ্ছে 2x মাইনাস 3 যদি আমরা 0 করি, তাহলে এখান থেকে কত লিখতে পারবো, x সমান 3/2 সমান হচ্ছে 1.5। এখন তোমাদের মাথায় একটা কোশ্চেন আসতেই পারে বা কনফিউশন আসতেই পারে, যে দুটোই তো বেরোলো, দুটোই তো ধনাত্মক মান বেরিয়েছে, তাহলে আমাদের আনসার কোনটা হবে। এখন আনসার দেখো, আনসার হবে 1.5 মিটার। এখন তোমাদের কোশ্চেন দেখবে এটা তাহলে কেন হবে না, কারণ দেখো কোনো দিন কোনো রাস্তা 11.5 মিটার চওড়া যদি হয়, আবার সেটা তাহলে যারা অরিজিনাল প্রস্থ তাকেই ক্রস করে যাচ্ছে কাছাকাছি, তাহলে কোনোদিন রাস্তা কোনোদিন একটা জমির প্রস্থের সমান হতে পারে না। মানে পুরো জমিটা জুড়ে যদি আমি রাস্তা করি, তাহলে জমিটার বাকি থাকবে কোথায়। তো এটা আমাদের সাধারণ জ্ঞান হিসেবে এটা তখন হবে না, কারণ এইটার মানটা প্রায় প্রস্থের কাছাকাছি সমান, মানে বাগানে যে আসল প্রস্থ তার প্রায় কাছাকাছি সমান। তো এই মানটা গ্রহণযোগ্য আমাদের নয়।
তাহলে আমাদের গ্রহণযোগ্য মান কত হবে 1.5। সুতরাং আমরা কত লিখতে পারবো, অতএব রাস্তাটি 1.5 মিটার চওড়া। তো আজকের পড়াটা এই পর্যন্তই। তোমাদের আমি দেখালাম ম্যাথগুলো কী করে করতে হয়, তো তোমরা এইভাবে দেখে ম্যাথগুলো ট্রাই করতে পারো। তবে এই টাইপের ম্যাথসগুলো বিভিন্ন চাকরির পরীক্ষা, যেমন গ্রুপ সি বা গ্রুপ ডি লেভেলে যত চাকরির পরীক্ষা হয় সে সমস্ত লেভেলেও থাকে। তো যারা ক্লাস স্টুডেন্ট বাদে যারা অন্য যারা দেখছো তাদের জন্য এটা হেল্পফুল হবে, আর যারা স্টুডেন্ট আছো তাদের জন্য তো অবশ্যই হেল্পফুল হবে। সবাই ভিডিওটা দেখো, যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো।